আজকে কন্টিনেন্টাল সেলফ স্লোপ এবং ওশেন ফ্লোর থেকে ৬৫টা প্রশ্ন আলোচনা করব, যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো সেরকম ৬৫টা প্রশ্ন, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি কাজে লাগবে। আমরা দ্রুত আলোচনা করব এবং যারা নতুন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি টিপে রেখে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। আমাদের এরকম ভিডিও মাঝে মধ্যে আসতে থাকবে, ধারাবাহিকভাবে আসতে থাকবে। আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন। চলুন আমরা প্রথম প্রশ্নে চলে যাব। সেলফের প্রথম যে প্রশ্নটা আছে আমাদের, সেটা হচ্ছে পৃথিবীর মোট সমুদ্র অঞ্চলের প্রায় কত শতাংশ কন্টিনেন্টাল সেলফ দ্বারা গঠিত? কন্টিনেন্টাল সেলফ দ্বারা যদি সমগ্র পৃথিবীতে দেখা হয়, তাহলে 7.5% হচ্ছে কন্টিনেন্টাল সেলফ দ্বারা গঠিত। বিভিন্ন বইগুলোতে 7.5% নেওয়া হয়েছে। তবে যদি শাবিন্দর সিংয়ের বইটা দেখা হয়, শাবিন্দর সিংয়ের বইটাতে কিন্তু নেওয়া হয়েছে 8.5%। 8.5%। কিন্তু আমি 7.5% কেন বললাম? কারণ আরও অন্যান্য বইগুলোতে 7.5% নেওয়া হয়েছে এবং বিভিন্ন পরীক্ষাতে 7.5%-এর উত্তর নেওয়া হয়েছে। যেমন একটা প্রশ্ন বলা হয়, কন্টিনেন্টাল সেলফ সবথেকে কোন মহাসমুদ্রে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়? শাবিন্দর সিংয়ে আছে আটলান্টিক মহাসাগরে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় এবং সেটা আছে প্রায় 12 পয়েন্ট সামথিং %। কিন্তু যদি আমরা দেখি, বইটাতে দেখি, মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা প্রশ্ন এসেছিল। এই প্রশ্নটা এসেছিল কোন মহাসাগরে আহ, মহাসাগরীয় কন্টিনেন্টাল সেলফ সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। সেখানে উত্তর নেওয়া হয়েছিল আর্কটিক মহাসাগরে এবং দেখা যাবে অন্যান্য বইগুলোতে আর্কটিক মহাসাগরে কিন্তু 13.3% আছে। তো আমাদের লেটেস্ট আপডেটটা আমাদেরকে নিতে হবে। তো আমরা আর্কটিক সাগরটাকে উত্তর সেক্ষেত্রে এখন নিতে হবে। আমরা যদি শাবিন্দর সিংয়ের সেই পুরোনো ভার্সনটা ধরে বসে থাকি, তাহলে কিন্তু আমাদের হবে না। শাবিন্দর সিং অবশ্যই অথেন্টিক বুক এবং সব কিছু তাঁর বই অনুযায়ী চলতে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে রেকটিফাই করার প্রয়োজন আছে। পরের প্রশ্ন আমরা দেখব, গড় গভীরতা অনুযায়ী কন্টিনেন্টাল সেলফ সাধারণত কত মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে? কন্টিনেন্টাল সেলফ সাধারণত বিস্তৃত হতে পারে 50 থেকে 200 মিটার পর্যন্ত। আমরা জানি কন্টিনেন্টাল সেলফের গভীরতা হচ্ছে 100 ফ্যাদম। ফ্যাদম হচ্ছে কি, ফ্যাদোমিটার কি? ফ্যাদম বা ফ্যাদোমিটার হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয়ের একক। 1 ফ্যাদম সমান কত? 1 ফ্যাদম সমান হচ্ছে 6 ফিট, অথবা অথবা 1.83 মিটার। 1.83 মিটার। তাহলে যদি আমরা বলি যে যদি ফিটে বলতে হয়, কন্টিনেন্টাল সেলফের গড় গভীরতা যদি আমাদেরকে ফিটে বলতে হয়, তাহলে কি বলবো? 100 × 6। 100 × 6 মানে হচ্ছে কত? 600 ফিট। 600 ফিট। ফিটে যদি প্রশ্নটা যদি ফিটে চলে আসে এবং প্রশ্নটা যদি মিটারে আসে, অ্যাকিউরেট যদি আমাদেরকে মিটার বলতে হয়, তাহলে আমাদেরকে বলতে হবে 100 × 1.83, মানে হচ্ছে দাঁড়াচ্ছে 183 মিটার। 183 মিটার। এবং এই 183 মিটারকে বিভিন্ন বইতে রাউন্ড ফিগারে 200 মিটার বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম কন্টিনেন্টাল সেলফ কোনটি? বিশ্বের বৃহত্তম কন্টিনেন্টাল সেলফ অবশ্যই, এক মিনিট, সাইবেরিয়ান সেলফ। হুম হুম বিশ্বের বৃহত্তম কন্টিনেন্টাল সেলফ হচ্ছে সাইবেরিয়ান সেলফ। এই সাইবেরিয়ান সেলফটা কোথায় অবস্থিত? আর্কটিক মহাসাগরে অবস্থিত এবং এই শেলফের বিস্তার প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এই সেলফটাই হচ্ছে সবথেকে বৃহত্তম এবং বিস্তৃত কন্টিনেন্টাল সেলফ। এরপরে নেক্সট প্রশ্ন, কোন মহাসাগরে কন্টিনেন্টাল সেলফের পরিমাণ সর্বাধিক? দেখো, এখানে এই প্রশ্নটা আবার নেওয়া হয়েছে, আমি যেটা কথাটা বলছিলাম, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর না আর্কটিক মহাসাগর? উত্তরটা আমরা অবশ্যই নেব আর্কটিক মহাসাগর। কিন্তু তোমরা যদি শাবিন্দর সিংটা দেখো, ফলো করো, সেখানে কিন্তু আটলান্টিক মহাসাগর নিয়েছে। এরপর দেখো, কন্টিনেন্টাল সেলফ এর গড় ঢাল প্রতি কিলোমিটারে কত হয়ে থাকে? কন্টিনেন্টাল সেলফের গড় ঢাল সাধারণত হয়ে থাকে 1-এর কম হয়ে থাকে, বা হচ্ছে
0.1 ডিগ্রি থেকে 1-এর কম, এটা হচ্ছে গড় ঢাল হয়ে থাকে। কিন্তু ম্যাক্সিমাম ঢাল কত হয়ে থাকে? ম্যাক্সিমাম ঢাল 3 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এটা মাথায় রাখতে হবে। গড় ঢাল আর ম্যাক্সিমাম সর্বোচ্চ ঢালের মধ্যে পার্থক্য আছে। গড় মানে হচ্ছে এভারেজ, আর ম্যাক্সিমাম কত হতে পারে? সর্বোচ্চ কত গিয়ে পৌঁছাতে পারে? সর্বোচ্চ 3 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তো এখানে যখন তোমাদের প্রশ্ন আসবে বা প্রশ্ন তোমরা দেখবে, তখন এই শব্দগুলোকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তোমরা ধরো পড়ে গেছো গড় ঢাল 0.1 ডিগ্রি থেকে 1 ডিগ্রি এর কম, এবং প্রশ্নে চলে এসেছে কন্টিনেন্টাল সেলফের এই গড়ের পরিবর্তে চলে এসেছে সর্বোচ্চ ঢাল চলে এসেছে। সর্বোচ্চ ঢাল কত হতে পারে? তখন তোমাদের অবশ্যই হবে 3 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ ঢাল হতে পারে। এই প্রশ্নগুলো তোমাদেরকে একটু মাইনরলি লক্ষ্য রাখতে হবে, তাহলে তোমরা সঠিক উত্তরটা দিয়ে আসতে পারবে। নেক্সট, মৎস্য উৎপাদনের জন্য কন্টিনেন্টাল শেলফের গুরুত্বের কারণ কি? কারণ মৎস্য উৎপাদনের জন্য যে কন্টিনেন্টাল শেলফকে খুব গুরুত্বপূর্ণ বলা হয়, তার কারণ কি? অধিক গভীরতা, শীতল জলের উপস্থিতি, প্রচুর সূর্যালোক ও পুষ্টি উপাদানের মিশ্রণ, তীব্র সমুদ্র স্রোত। এই অপশনগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি অপশন হবে গ, প্রচুর সূর্যালোক ও পুষ্টি উপাদানের মিশ্রণ। এখানে যথাযথ সূর্যালোক থাকে এবং পুষ্টি উপাদানের মিশ্রিত হওয়ায় এই অঞ্চলটিতে মাছেদের খাদ্য বিভিন্ন রকম প্লাঙ্কটনগুলো এখানে জন্মাতে পারে। এর ফলে মৎস্য উৎপাদন এই অঞ্চলটিতে বেশি দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, কন্টিনেন্টাল শেলফ এ কোন ধরনের খনিজ সম্পদ সবচেয়ে বেশি পাওয়া যায়? কন্টিনেন্টাল শেলফ হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন খনিজ সম্পদের ভাণ্ডার, বিভিন্ন খনিজ তেল সেখান থেকে খনিজ সম্পদ পাওয়া যায়। তো কোন খনিজ সম্পদটি? ম্যাঙ্গানিজ নোডিউলস, ফসফরাইট, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস, কোবাল্ট। এখানে একদম সবাই জানো এটা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। যেমন খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসগুলি বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। আমাদের ভারতবর্ষের যে সবথেকে বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র বোম্বে হাই, সেটাও কিন্তু একটা কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপানে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোনটি কন্টিনেন্টাল শেলফের গঠন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত নয়? নিম্নের কোনটি গঠন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত নয়? দেখো, ভূখণ্ডের নিমজ্জন। হ্যাঁ, অবশ্যই ভূখণ্ডের নিমজ্জনের দ্বারাই কন্টিনেন্টাল শেলফের উৎপত্তি ঘটে। অতএব আমরা বলতে পারি এটা অবশ্যই সঠিক। পাললিক শিলার সঞ্চয়, হ্যাঁ, পাললিক শিলার সঞ্চয় থেকেও কন্টিনেন্টাল শেলফের উৎপত্তি ঘটে। সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে কন্টিনেন্টাল শেলফের উৎপত্তি ঘটতে পারে। অতএব প্রথম তিনটেই আমরা দেখতে পেলাম অবশ্যই গঠন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। তাহলে নয় কোনটা? প্লেট সাবডাকশন। এই প্লেট সাবডাকশনের সাথে কন্টিনেন্টাল শেলফের কোনো সম্পর্ক নেই। নেক্সট প্রশ্ন, উত্তর সাগর মানে যেটাকে আমরা নর্থ সি বলি, নর্থ সি বা উত্তর সাগর কোন ধরনের কন্টিনেন্টাল শেলফের উপর অবস্থিত এবং এটি কিসের জন্য বিখ্যাত? দেখো, নর্থ সি সাধারণত অবস্থিত হচ্ছে, এখানে যে অপশনগুলো আছে সেই অনুযায়ী প্রশস্ত শেলফ এখানে আছে এবং খনিজ তেল এবং গ্যাস উত্তোলন করা হয়। নর্থ সিতে সব প্রশস্ত কন্টিনেন্টাল শেলফ আছে এবং এখানে খনিজ তেল ও গ্যাস উত্তোলন বা উৎপাদন করা হয়ে থাকে। এরপরে দেখো, কন্টিনেন্টাল শেলফের অপর নাম কি? অ্যাবিশাল প্লেন, লিটোরাল জোন, নেরেটিক জোন, এফেটিক জোন, ইউফোটিক জোন। এখান থেকে যেটা জানবো, নেরেটিক জোন। নেরেটিক জোন বলতে কোনটাকে বোঝানো হয়? যে সমস্ত কম গভীরতাযুক্ত অঞ্চলগুলোকে বলা হয় নেরেটিক জোন। যেমন সমুদ্রের নেরেটিক জোন বলতে কন্টিনেন্টাল শেলফের এরিয়াগুলোতে বোঝানো হয়, এবং পিলেজিক জোন বলতে বাকি গভীর অংশগুলোকে বোঝানো হয়। তো মহাসমুদ্রের জোনগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নেরেটিক জোন, অপরটা হচ্ছে পিলেজিক জোন। তো এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, চলো, এটা হচ্ছে গভীর সমুদ্রে দেখতে পাওয়া যায়, আর এটা হচ্ছে অগভীর সমুদ্রে দেখতে পাওয়া যায়। অগভীর সমুদ্রে বা কন্টিনেন্টাল শেলফে আমরা দেখতে পেয়ে থাকি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর মোট মৎস্য উৎপাদনের প্রায় কত শতাংশ কন্টিনেন্টাল শেলফের অঞ্চল থেকে উঠে আসে? পৃথিবীর মৎস্য উৎপাদনের প্রায় 90%, আমরা জানি মৎস্য উৎপাদনের 90% কন্টিনেন্টাল শেলফ থেকে উঠে আসে। দেখো,
প্রথমের প্রশ্নগুলো আমরা সব কন্টিনেন্টাল সেলফ থেকেই নিচ্ছি এবং এখনও কন্টিনেন্টাল সেলফ থেকে আমাদের আসবে। তার কারণ হচ্ছে কন্টিনেন্টাল সেলফে এতগুলো প্রশ্ন করলে আমাদের কন্টিনেন্টাল সেলফটা মোটামুটি রেডি হয়ে যাবে। তো এইগুলো এরকম করেই করাচ্ছি। এইরকমভাবে আমাদের যারা আমাদের ক্লাসে আছো, যা প্রায় ৩০০ জনের কাছাকাছি যারা আছো, তারা তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে, প্রায় ৭০ থেকে ৭৫টা প্রশ্ন, এবং যেগুলি বিভিন্নভাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলোকেই তুলে নিয়ে আসা হয়েছে, এবং যেগুলো একটু ভিন্ন ধরনের, যেগুলো পরীক্ষার্থীদের একটু সমস্যা হতে পারে, সেই সমস্ত প্রশ্নগুলোকে তুলে নিয়ে আসা হয়েছে, যাতে করে তোমাদের পরবর্তীকালে পরীক্ষা দিতে গিয়ে কোনো অসুবিধা না হয়, সেই হিসাবে এই প্রশ্নগুলো তুলে নিয়ে আসা হয়েছে। তোমরা যারা ক্লাসে আছো তাদেরকে তো ইনস্ট্রাকশন দেওয়াই আছে, তোমরা সেই অনুযায়ী তোমরা চলো, এবং অবশ্যই যখনই সেই টপিকটা পড়ে নেবে, কন্টিনেন্টাল সেলফ, কন্টিনেন্টাল স্লোপ এবং ওশেন ফ্লোর যখনই পড়া হয়ে যাবে, এই ৬৫টা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে নেবে। একই রকমভাবে ওশেন কারেন্টের উপর দেওয়া আছে, ওশেন ডিপোজিশনের উপর দেওয়া আছে, টেম্পারেচার স্যালিনিটির উপর দেওয়া আছে, তোমরা সেগুলো একই রকম করে নেবে। এবং তারপরে তোমাদের যে আরও ৫০০টার মতো প্রশ্ন বা ৩০০-৪০০ যেরকম প্রশ্ন আমরা করা আছে, রেডি করা আছে, যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেই সমস্ত কোশ্চেনগুলোর একবারে একসাথে পরীক্ষা নেবো এই ওশেনোগ্রাফির উপর। তাহলে ওশেনোগ্রাফি তোমাদের প্রায় রেডি হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। দেখো নেক্সট, এবং যারা ক্লাসের বাইরে আছো তারা অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো করো, এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। দেখো, ভারত মহাসাগরের কন্টিনেন্টাল সেলফের পরিমাণ প্রায় কত শতাংশ? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি আমরা ভারত মহাসাগরে দেখি, কন্টিনেন্টাল সেলফের পরিমাণ হচ্ছে 4.2%, এবং কন্টিনেন্টাল সেলফের দিক থেকে দেখতে গেলে আমরা দেখতে পাবো আটলান্টিক মহাসাগরের থেকে ভারত মহাসাগরে কিন্তু কন্টিনেন্টাল সেলফের পরিমাণ যথেষ্ট কম। নেক্সট, মহাদেশীয় মগ্নচড়া অঞ্চল থেকে পাওয়া এক ধরনের ভারী খনিজ সম্পদ কোনটি? মহাদেশীয় মগ্নচড়া মানে কোনটাকে বলা হচ্ছে মহাদেশীয় মগ্নচড়া? বলতে সাধারণত কন্টিনেন্টাল সেলফকে বাংলায় বলা হয় মহাদেশীয় মগ্নচড়া, বা মহীসোপানও বলা হয়ে থাকে। তো তোমাদেরকে আমি ওই জন্যই বারবার সাজেস্ট করি, বাংলা নামগুলো বিভিন্নভাবে দেওয়া হয়, ওই জন্য ইংলিশ নামটা মনে রাখবে। পরীক্ষায় যেহেতু ইংলিশ প্রশ্ন আসে, তাই ইংলিশ নামটা বেশি করে মনে রাখবে। তো মগ্নচড়া অঞ্চলে একদম ভারী খনিজ কোনটা পাওয়া যায়? ভারী খনিজ যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে জিরকন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং নেক্সট দেখো, যদি একটি কন্টিনেন্টাল সেলফ অঞ্চলে 1 ডিগ্রির বেশি ঢাল দেখায়, তবে এটি কি নির্দেশ করতে পারে? মানে যদি কন্টিনেন্টাল সেলফের 1 ডিগ্রির বেশি একটা ঢাল থাকে, তাহলে কোনটাকে নির্দেশ করতে পারে? এটি একটি নবীন সেলফ, এটি একটি ক্ষয়প্রাপ্ত সেলফ, এটি একটি অস্বাভাবিক বা সক্রিয় প্রান্তের সেলফ, এটি একটি সঞ্চয়জাত সেলফ। এখান থেকে উত্তর হবে এটি একটি অস্বাভাবিক বা সক্রিয় প্রান্তের সেলফ। কারণ 1 ডিগ্রি বেশি ঢাল যদি দেখায়, তবে এটি একটা সাধারণত সক্রিয় মহাদেশীয় প্রান্তভাগকে নির্দেশ করে, যেখানে ভূত্বকীয় কার্যকলাপ বেশি হয় এবং শেলফ সংকীর্ণ ও খাড়া হয়, এবং সেলফ সংকীর্ণ খাড়া হওয়ার দরুন তার ঢাল 1 ডিগ্রি এর বেশি হয়। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট, কোন ধরনের কন্টিনেন্টাল সেলফ ভূগঠনের উপর ভিত্তি করে গড়ে ওঠে? ভূগঠনের উপর ভিত্তি করে গড়ে ওঠে সঞ্চয়জাত সেলফ, ক্ষয়জাত সেলফ, গঠনজাত সেলফ এবং জৈবজাত সেলফ। এখানে হবে গঠনজাত যে সেলফ আছে, সেটাই হচ্ছে ভূগঠনের উপর ভিত্তি করে গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন, কন্টিনেন্টাল স্লোপ। এরপর দেখো, আমরা 15টা প্রশ্ন শুধু কন্টিনেন্টাল সেলফ থেকে করেছি, এরপরে আমরা কন্টিনেন্টাল স্লোপে ঢুকবো, দেন ওশেন ফ্লোরে ঢুকবো। দেখো, কন্টিনেন্টাল স্লোপ কাকে বলা হয়েছে? কন্টিনেন্টাল স্লোপের গড় গভীরতা সাধারণত কত মিটার পর্যন্ত হয়ে থাকে? আমরা সেলফের গভীরতা, গড় গভীরতা বলেছি কত? আচ্ছা, সেলফের মোট গভীরতা বলেছি 100 ফ্যাদম পর্যন্ত হতে পারে, 100 ফ্যাদম। তোমাদেরকে যদি আমি এখানে গড় গভীরতা বলি, যে সেলফের গড় গভীরতা কত হতে পারে? সেলফের গড় গভীরতা হতে পারে অ্যাকর্ডিং টু শাবিন্দর সিং 75 মিটার হতে পারে। ঠিক আছে, কোনো কোনো জায়গাতে 132 মিটারও পাবে, 132 মিটারও পাবে। কিন্তু গড় বিস্তার যদি বলা হয়, তাহলে এনসিইআরটি অনুযায়ী গড় বিস্তার হবে 80 কিলোমিটার, এবং সর্বোচ্চ বিস্তার হতে পারে 1500 কিলোমিটার, যেমন আমরা আর্টিক ওশেনে দেখেছি। সর্বোচ্চ বিস্তার হতে পারে 1500 কিলোমিটার পর্যন্ত, এবং গড় বিস্তার অবশ্যই 80 কিলোমিটার। কোনো কোনো জায়গায় 10 থেকে 20 কিলোমিটারও আছে কন্টিনেন্টাল সেলফ। তো এই ইনফরমেশনগুলো জেনে রাখা খুব জরুরি তোমাদের জন্য, ওই জন্য আমি ইনফরমেশনগুলো বলে দিলাম। দেখো, কন্টিনেন্টাল স্লোপের গড় গভীরতা সাধারণত কত মিটার পর্যন্ত হতে পারে? হতে পারে 200 থেকে
3000 মিটার পর্যন্ত হতে পারে, ম্যাক্সিমাম 3000 মিটার, সর্বোচ্চ 3000 মিটার, 200 মিটার থেকে শুরু হচ্ছে এবং সর্বোচ্চ 3000 মিটার পর্যন্ত হতে পারে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর মোট সমুদ্র অঞ্চলের প্রায় কত শতাংশ কন্টিনেন্টাল স্লোপ দ্বারা গঠিত? ইয়েস, এটা একটা খুব ভালো প্রশ্ন। কন্টিনেন্টাল স্লোপ দ্বারা গঠিত প্রায় 8.5% কন্টিনেন্টাল স্লোপ দ্বারা গঠিত। নেক্সট প্রশ্ন, কন্টিনেন্টাল স্লোপের গড় ঢাল প্রায় কত হয়ে থাকে? এটাও একটা খুব ভালো প্রশ্ন। কন্টিনেন্টাল স্লোপের গড় ঢাল হতে পারে 3 থেকে 6 ডিগ্রি বা তার বেশি হতে পারে। আমরা গড় বলতে পারি 3 থেকে 6 ডিগ্রি। দেখো, কিন্তু এখানে যদি একই রকম ভাবে বলে দেয় যে কন্টিনেন্টাল স্লোপের সর্বোচ্চ ঢাল কত পর্যন্ত হতে পারে, কত হতে পারে, সর্বোচ্চ 60 ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং গড় হতে পারে হচ্ছে 3 থেকে 6 ডিগ্রি বা তার বেশি। এরপরে দেখো, কন্টিনেন্টাল স্লোপের নিচে অবস্থিত মৃদু ঢালু অংশটিকে কি বলা হয়? কন্টিনেন্টাল স্লোপের নিচে যে মৃদু ঢালু অংশ থাকে, যেখানে কন্টিনেন্টাল সেলফ এবং স্লোপ থেকে বিভিন্ন ক্ষয়িত পদার্থগুলো গিয়ে সেই জায়গাটিতে জমা হয়, সেই জায়গাটির নাম হচ্ছে কন্টিনেন্টাল রাইজ। এই কন্টিনেন্টাল সেলফ এবং স্লোপের পার্শ্ববর্তী একটা অংশ, ধরো এই একটা, আমি একবার তোমাকে ছোট্ট করে তোমাদের একটা ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, তাহলে একটু বুঝতে আরো সুবিধা হবে। ধরো এখানে একটা জায়গা আছে, হ্যাঁ, এরকম আসছে, এরকম করে নেমে যাচ্ছে। তো যদি এখানে এরকম করে নামে, হ্যাঁ, এরকম করে যদি জড়ো হয় এই জায়গা, ধরো এই একটা জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে কন্টিনেন্টাল সেলফ, এটা হচ্ছে সেলফ, এইটা হচ্ছে স্লোপ, এই জায়গাটা হচ্ছে স্লোপ, এবং স্লোপের জাস্ট নিচেই পাদদেশীয় অঞ্চলে এই যে অল্প ঢালু যে জায়গাটা রয়েছে, এই জায়গাটির নাম হবে কন্টিনেন্টাল রাইজ, এই জায়গাটির নাম হবে কন্টিনেন্টাল রাইজ। ঠিক আছে, এবং কন্টিনেন্টাল সেলফ এবং স্লোপ থেকে, এই দুটো জায়গা থেকে যে সমস্ত ক্ষয়জাত পদার্থ সেগুলো নিয়ে এসে কোথায় জমা হয়? এই কন্টিনেন্টাল রাইজে জমা হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট, মহীঢালে গঠিত ভি আকৃতির উপত্যকাগুলিকে কি বলা হয়? খুব গুরুত্বপূর্ণ। মহীঢালে যে সমস্ত ভি আকৃতির উপত্যকা গঠিত হয়, আমরা জানি ভি আকৃতির উপত্যকাকে ক্যানিয়ন বলি সাধারণত, কিন্তু এটা যেহেতু মহীঢালে গঠিত হচ্ছে, তাই এটাকে আমরা বলবো সাবমেরিন ক্যানিয়ন। মানে সমুদ্র তলদেশের যে ক্যানিয়ন, সেটাকে আমরা সাবমেরিন ক্যানিয়ন আমরা বলে থাকি। নেক্সট প্রশ্ন, সাবমেরিন ক্যানিয়ন গঠনের জন্য কোন স্রোত প্রধানত দায়ী? কোন ধরনের স্রোত প্রধানত দায়ী? সাবমেরিন ক্যানিয়নের জন্য মূল দায়ী হচ্ছে টারবিডিটি স্রোত। এটাকে, হ্যাঁ, এই টারবিডিটি স্রোত নিয়ে আমি একটু কথা বলে দিই তোমাদেরকে। টারবিডিটি কারেন্ট থিওরি, একটা থিওরি আছে। কি নিয়ে থিওরি আছে এই টারবিডিটি কারেন্ট থিওরিটা? এটা হচ্ছে সাবমেরিন ক্যানিয়নের উৎপত্তি সংক্রান্ত এই থিওরিটা কে দিয়েছিলেন? ড্যালি দিয়েছিলেন। এবং এই থিওরিটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরকে মনে রাখতে হয়, এগুলো মনে রাখবে। বিশেষ করে সাবমেরিন ক্যানিয়ন গঠনের ক্ষেত্রে যে সমস্ত তত্ত্বগুলো আছে, পাঁচটা তত্ত্বকে আমি তোমাদের নাম মনে রাখতে বলেছিলাম, তবে ক্লাসে তোমাদের আমি লিখিয়েও দিয়েছিলাম। তো এই পাঁচটা তত্ত্ব তোমাদেরকে মনে রাখতে হবে। তাদের মধ্যে অন অফ দেম হচ্ছে টারবিডিটি কারেন্ট থিওরি, এবং এটা ড্যালি দিয়েছিলেন। এটা অবশ্যই তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, কন্টিনেন্টাল স্লোপ অঞ্চলটি কোন ধরনের প্লেট বাউন্ডারি থেকে মহাদেশীয় ভূত্বক থেকে মহাসাগরীয় ভূত্বকে পরিবর্তনের ইঙ্গিত দেয়? কন্টিনেন্টাল স্লোপ অঞ্চলটি কোন ধরনের প্লেট বাউন্ডারি থেকে মহাদেশীয় ভূত্বক থেকে মহাসাগরীয় ভূত্বকের পরিবর্তনের ইঙ্গিত দেয়? ডাইভারজেন্ট, কনভার্জেন্ট, ট্রান্সফর্ম না নিরপেক্ষ? উত্তর অবশ্যই হবে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি থেকে পরিবর্তনের ইঙ্গিত দেয়। দেখো, কন্টিনেন্টাল স্লোপ সাধারণত কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি সংলগ্ন অঞ্চলেই বেশি খাড়া হয়, যেখানে মহাসাগরীয় ভূত্বক মহাদেশীয় ভূত্বকের নিচে প্রবেশ করে। এটি মহাদেশীয় ভূত্বক থেকে মহাসাগরীয় ভূত্বকে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ জোন বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে? কনভার্জেন্ট জোন হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, মহীঢালের সংকীর্ণতা কোন মহাসাগরে বেশি দেখতে পাওয়া যায়? মহীঢালের সংকীর্ণতা বলা হয়েছে, হ্যাঁ, মানে প্রশস্ত কম কোন সাগরে দেখতে পাওয়া যায়? দেখো, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর,
আর্কটিক মহাসাগর নাকি প্রশান্ত মহাসাগর? উত্তর অবশ্যই হবে প্রশান্ত মহাসাগরে। হ্যাঁ, বিশেষত সক্রিয় প্রান্ত বরাবর এখানে যে জায়গাগুলো আছে সেখানে মানে মহীঢালের পরিমাণ বা মহীঢালের প্রশস্ত খুবই সংকীর্ণ হয়ে থাকে। এর পরের প্রশ্ন দেখো, মহীঢালের নিচে টার্বিডিটি স্রোত দ্বারা বাহিত পলি সঞ্চিত হয়ে কোন ভূমিরূপ তৈরি করে? ইয়েস, দেখো টার্বিডিটি স্রোত খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এই বছরের জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি তোমাদের আসার সম্ভাবনা খুব বেশি। দেখো টার্বিডিটি স্রোত কি তৈরি করছে আমাদের? টার্বিডিটি স্রোত অবশ্যই তোমরা এতক্ষণ নিশ্চয়ই বলতে পারবে, বাহির সঞ্চিত হয়ে কোন ভূমিরূপ তৈরি করে? কন্টিনেন্টাল রাইজ। কারণ কি বলা হলো? টার্বিডিটি স্রোত কোথায় দেখতে পাওয়া যায়? টার্বিডিটি স্রোত সাধারণত দেখতে পাওয়া যায় মহীঢাল বরাবর অঞ্চলে, এবং কন্টিনেন্টাল রাইজ হচ্ছে কি সেই অঞ্চল যেখানে মহীসোপান এবং মহীঢালের যে সমস্ত পদার্থগুলো ক্ষয়প্রাপ্ত হয় সেই ক্ষয়িত পদার্থগুলো জমা হয়। তাই এখানে টার্বিডিটি স্রোত উত্তর সহজেই আমাদের হয়ে যাবে। নেক্সট, কন্টিনেন্টাল স্লোপ অঞ্চলটি সাধারণত কিসের জন্য পরিচিত? কন্টিনেন্টাল যে স্লোপ অঞ্চল রয়েছে সেটি কিসের জন্য পরিচিত? অত্যধিক মৎস্য উৎপাদন, গভীর সমুদ্রের খনিজ নডিউল, উষ্ণ শীতল স্রোতের মিলনস্থল, প্রচুর প্রবাল প্রাচীর। উত্তর হয়ে যাবে উষ্ণ এবং শীতল স্রোতের মিলনস্থল। কন্টিনেন্টাল স্লোপ এরিয়াতে উষ্ণ এবং শীতল স্রোতের এখানে মিলিত হতে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, পৃথিবীর মহাসাগরীয় তলদেশের বৃহত্তম অংশ কোনটি? যদি সমগ্র মহাসাগরকে ধরা হয় তাদের মধ্যে সবথেকে তলদেশের সবথেকে বড় অংশ কোনটাকে বলা হয়? অ্যাবিসাল প্লেন বা গভীর সমুদ্রের সমভূমি বাংলাতে যেটাকে বলা হয়, সেটা হচ্ছে সবথেকে বৃহৎ অংশ, বড় অংশ। এরপর দেখো অ্যাবিসাল প্লেন নিয়ে আমরা কিছু প্রশ্ন দেখে নেব। অ্যাবিসাল প্লেন সাধারণত কত মিটার গভীরতায় পাওয়া যায়, বা গভীর সমুদ্রের সমভূমি কত মিটার গভীরতায় পাওয়া যায়? অ্যাবিসাল প্লেন সাধারণত পাওয়া যায় 3000 থেকে 6000 মিটার গভীরতায় এটি পাওয়া যায়। পরের প্রশ্ন, বিশ্বের গভীরতম মহাসাগরীয় খাত মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা কত? আমরা জানি বিশ্বের বৃহত্তম মহাসাগরীয় খাত হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, এবং তার গভীরতা কত? 11,022 মিটার, এটা তার গভীরতা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, তোমাদের জন্য আমি একটা প্রশ্ন দিলাম, মারিয়ানা খাত কোন মহাসাগরে মারিয়ানা খাত কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? দুটো অপশন দিয়ে দিলাম, উত্তর প্রশান্ত মহাসাগরে না দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। উত্তর প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাত দেখতে পাওয়া যায় নাকি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাত দেখতে পাওয়া যায়, এটা তোমরা কমেন্টে জানাবে। কোন প্লেট টেকটনিক প্রক্রিয়ার ফলে মিড ওশেনিক রিজ গঠিত হয়? দেখবে মিড ওশেনিক রিজ সাধারণত গঠিত হয়ে থাকে ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবর। ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবর মানে কি? যখন দুটো প্লেট একে অপরের থেকে দূরে সরে যায় তখন মধ্যবর্তী অঞ্চলে টানের জন্য যে চ্যুতি ঘটে তার ফলে তার সেই চ্যুতি বরাবর ভূ অভ্যন্তরের ম্যাগমা বাইরে বেরিয়ে এসে মিড ওশেনিক রিজ গঠন করে। তাই আমরা এখানে উত্তর নেব ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি বরাবর মিড ওশেনিক রিজ আমরা দেখতে পাই। নেক্সট প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি যা সমুদ্রের তলদেশে অবস্থিত? খুব ভালো প্রশ্ন একটা, মধ্য আটলান্টিক শৈলশিরা। দেখো বিশ্বের দীর্ঘতম বলেছে কিন্তু উচ্চতম বলেনি, বিশ্বের দীর্ঘতম, এটা হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী। নেক্সট, পরের প্রশ্ন, একটা ফ্ল্যাট টপ ডুবো পাহাড়কে কি বলা হয়? খুব সাধারণত সবাই জানো আশা করি। ফ্ল্যাট টপ মানে হচ্ছে উপরের অংশটা কেমন হবে? ফ্ল্যাট হবে। ঠিক আছে, সেই ফ্ল্যাট টপ ডুবো পাহাড়কে আমরা কি বলে থাকি? গায়ট বলে থাকি। এই গায়টটা কি দিয়ে গঠিত হয় বলো তো? গায়টটা এক ধরনের আগ্নেয় পাহাড় এটা কিন্তু অবশ্যই, এবং এটা এক ধরনের আগ্নেয়গিরিও বলা হয়ে থাকে গায়টটাকে। ঠিক আছে, তো আগ্নেয়গিরি থেকে গঠিত হয়। নেক্সট, প্লেট সাবডাকশন জোনে সাধারণত কোন ধরনের ভূ বৈশিষ্ট্য দেখা যায়? প্লেট সাবডাকশন জোনে কোন ধরনের ভূ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? এখানে দেখো কতগুলো আছে, মিড ওশেনিক রিজ, অ্যাবাসাল প্লেন, ওশেনিক ট্রেঞ্চ, কন্টিনেন্টাল রাইজ। এখানে দেখতে পাওয়া যায় ওশেনিক ট্রেঞ্চ। দেখবে মাদ্রাসা সার্ভিস কমিশনে তোমাদের একটা প্রশ্ন এসেছিল, সন্ধ্যা খাত কোন দুটি পাতের দ্বারা গঠিত হয়েছে, এরকম ধরনের একটা প্রশ্ন এসেছিল। এক্সাক্ট প্রশ্নটা আমি তোমাদেরকে বলতে পারছি না, এবং সেখানে লেখা ছিল দুটো পাতের সাবডাকশনের কথা বলা হয়েছিল। হ্যাঁ, ভারতীয় পাত এবং
ইন্দো অস্ট্রেলীয় পাত, যেটাকে সাবডাকশনের কথা এখানে বলা হয়েছে। সাবডাকশন দেখেই তোমরা কিন্তু উত্তরটা আরামসে করে দিতে পারতে। ওশেনিক আরামসে সন্ধ্যা খাতে সাবডাকশন মানেই হচ্ছে, এই সাবডাকশন একটা অপশনেই ছিল, অতএব সাবডাকশনটাই তোমরা সহজে উত্তর করে নিয়ে আসতে পারতে। সবসময় মনে রাখবে সাবডাকশন হলেই ওশেনিক ট্রেঞ্চ তৈরি হয়, সে মহাসাগরীয় প্লেটের দ্বারা হোক বা মহাসাগরীয় প্লেটের দ্বারা হোক, দুটোর দ্বারাই কিন্তু ওশেনিক ট্রেঞ্চ তৈরি হয়, সাবডাকশনের দরুনই তৈরি হয়। দুটি মহাদেশীয় প্লেট সাবডাক্ট হলে যেমন ওশেনিক ট্রেঞ্চ তৈরি হয়, দুটি মহাদেশীয় এবং একটা মহাদেশীয় মহাসাগরীয় প্লেটের সাবডাকশনের ফলেও কিন্তু ট্রেঞ্চ তৈরি হয়। নেক্সট, পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার কিসের সাথে সম্পর্কিত? প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার উষ্ণস্রোতের প্রভাব, সামুদ্রিক পলির সঞ্চয়, আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের ক্রিয়াকলাপ, এল নিনো। এখানে কি আমরা জানি, আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের ক্রিয়াকলাপকে আমরা প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বলে থাকি। পরের প্রশ্ন দেখো, বিশ্বের মোট সমুদ্র তলদেশের প্রায় কত শতাংশ মিড ওশেনিক রিজ দ্বারা গঠিত? খুব ভালো একটা প্রশ্ন। অবশ্যই 23% হচ্ছে কত, মিড ওশেনিক রিজ দ্বারা গঠিত। আমাদের বিশ্বের মোট সমুদ্র তলদেশের 23% মিড ওশেনিক রিজ দ্বারা গঠিত। নেক্সট প্রশ্ন, একটি বৃহত্তাকার বা অশ্বক্ষুরাকৃতির প্রবাল প্রাচীর যা একটি কেন্দ্রীয় লেগুনকে ঘিরে থাকে তাকে কি বলে? 35 দেখো, কেন্দ্রীয় লেগুনকে যেটা ঘিরে থাকে সেগুলোকে আমরা বলে থাকি অ্যাটল বলে থাকি। ঠিক আছে, পরের প্রশ্ন, সমুদ্রের গভীরতম অংশে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেই অঞ্চলকে কি বলা হয়? সেই অঞ্চলকে বলা হয় অ্যাফোটিক জোন। সমুদ্রের 200 মিটার পর্যন্ত গভীর পর্যন্ত অংশে সূর্যের আলো পৌঁছাতে পারে, এই 200 মিটার গভীরতা পর্যন্ত অংশকে আমরা বলি ফোটিক জোন, এবং 200 মিটারের অধিক গভীরতা পর্যন্ত অংশে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেটাকে আমরা বলি অ্যাফোটিক জোন। তাহলে অ্যাফোটিক জোন হবে কি, মোর দ্যান 200 মিটার, 200 মিটারের বেশি গভীরতাযুক্ত এরিয়া, এবং এটা হবে অবশ্যই অ্যাফোটিক জোন। পরের প্রশ্ন দেখো, কোন ধরনের পলি অ্যাবাসাল প্ল্যানে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? কোন ধরনের পলি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? দেখো, ফাইন গ্রেন পলি এখানে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। পরের প্রশ্ন, মারিয়ানা ট্রেঞ্চ কোন দুটি প্লেটের সাবডাকশনের ফলে গঠিত হয়েছে? খুব ভালো প্রশ্ন একটা, মারিয়ানা ট্রেঞ্চ কোন দুটি প্লেটের সাবডাকশনের দরুন গঠিত হয়েছে? অবশ্যই হবে প্যাসিফিক ও ফিলিপাইন প্লেটের সাবডাকশনের দরুন মারিয়ানা ট্রেঞ্চ গঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, মিড ওশেনিক রিজের কেন্দ্রে যে উপত্যকা দেখা যায় তাকে কি বলে? মিড ওশেনিক রিজের কেন্দ্রে যে উপত্যকা দেখা যায় তাকে বলা হয় রিফট ভ্যালি। নেক্সট, যখন মিড ওশেনিক ট্রেঞ্চ গঠিত হয় সেই গঠনের সময় মধ্যবর্তী অঞ্চলে বা মাঝের অঞ্চলগুলিতে কি দেখতে পাওয়া যায়? একটা করে অবনমিত স্থান দেখতে পাওয়া যায়, যেগুলোকে আমরা রিফট ভ্যালি বলে থাকি। পরের প্রশ্ন, সমুদ্র তলদেশের একটি বিচ্ছিন্ন শঙ্কু আকৃতির ডুবো পাহাড় যা সমুদ্রপৃষ্ঠে পৌঁছায় না কিন্তু অন্তত 100 মিটার উপরে উঠে তাকে কি বলে? তাকে বলা হয় সি মাউন্ট। ঠিক আছে, পরের প্রশ্ন, পৃথিবীর মোট সমুদ্র তলদেশের প্রায় কত শতাংশ অ্যাবিসেল প্লান দ্বারা গঠিত? এটা একটা খুব ভালো প্রশ্ন, 50 থেকে 60%। ঠিক আছে, এটা মনে রাখবে, এবং বই অনুযায়ী আলাদা আলাদা দেওয়া থাকবে, কিন্তু এটা 50 থেকে 60%, গড়টা মনে রাখবে। জাভা ট্রেঞ্চ মূলত কোন দুটি প্লেটের সাবডাকশনের ফলে গঠিত হয়েছে? আবার একটা সেরকম ধরনের ভালো প্রশ্ন, মাদ্রাসায় যে ধরনের এসেছিল মাদ্রাসা সার্ভিস কমিশনে সেরকম প্রশ্ন। দেখো, জাভা ট্রেঞ্চ সাধারণত গঠিত হয়েছে জাভা ট্রেঞ্চ ভারত অস্ট্রেলিয়া এবং সুন্দা প্লেটের দ্বারা গঠিত হয়েছে। পরের প্রশ্ন দেখো, সমুদ্রের তলদেশে হাইড্রোথার্মাল ভেন্ট সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? হাইড্রোথার্মাল ভেন্ট দেখতে পাওয়া যায় সাধারণত মিড ওশেনিক রিজের রিফট ভ্যালি অঞ্চলে আমরা দেখতে পাই। পরের প্রশ্ন, সমুদ্র তলদেশের চুম্বকীয় পটির ম্যাগনেটিক স্ট্রিপিং বলা হয় সমান্তরাল বিন্যাস কিসের প্রমাণ দেয়? এটা কি প্রমাণ দেয়? সি ফ্লোর স্প্রেডিং এর প্রমাণ দেয়। তাহলে সমুদ্র তলদেশের চুম্বকীয় পটি হচ্ছে একটা সি ফ্লোর স্প্রেডিং এর প্রমাণ। পরের প্রশ্ন দেখো, কোন মহাসাগরে ওশেনিক ট্রেঞ্চের সংখ্যা এবং গভীরতা সর্বাধিক?
সর্বাধিক যদি দেখি টোটাল হচ্ছে প্রশান্ত মহাসাগরে সর্বাধিক। আমাদের টোটাল বিশ্বে ৫৭টি মহাসাগরের ট্রেঞ্চ দেখতে পাওয়া যায়। তার মধ্যে সবথেকে বেশি হচ্ছে প্রশান্ত মহাসাগরে, প্রায় ৩২টির মতো আছে। তারপরে সেকেন্ড হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং থার্ড হচ্ছে ইন্ডিয়ান ওশেন। এটাকে তোমাদেরকে মনে রাখতে হবে। ইন্ডিয়ান ওশেনের ৬টা আছে, আটলান্টিক মহাসাগর মনে হচ্ছে ১৯টা বা ১৭টা কিছু একটা আছে। তো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আমি তো এগুলো ক্লাসে তোমাদের একদম লিখিয়ে দিয়েছি সুন্দর করে। নেক্সট, কন্টিনেন্টাল রাইজ সাধারণত মহীঢালের নিচে কত মিটার গভীরতায় পাওয়া যায়? ২,০০০ থেকে ৫,০০০ মিটার গভীরতায় পাওয়া যায়। পরের প্রশ্ন, কন্টিনেন্টাল রাইজ পৃথিবীর মোট সমুদ্র অঞ্চলের কত শতাংশ জুড়ে রয়েছে? কন্টিনেন্টাল রাইজ মোট সমুদ্রের প্রায় 4.5% জুড়ে রয়েছে। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোন ধরনের মহাসাগরীয় প্রান্ত দেখা যায় যা প্লেট বাউন্ডারির কাছাকাছি অবস্থিত? এটা অ্যাক্টিভ মার্জিন দেখতে পাওয়া যায় বা সক্রিয় প্রান্ত দেখতে পাওয়া যায়। ঠিক আছে। পরের প্রশ্ন, সমুদ্রের তলদেশের একটি বিস্তীর্ণ প্রায় সমতল এবং পলি দ্বারা আবৃত অঞ্চলকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাবিসাল প্লেন বলা হয়। পরের প্রশ্ন, কোন ভৌগোলিক বৈশিষ্ট্যটি মহাদেশীয় ভূত্বক থেকে মহাসাগরীয় ভূত্বকের পরিবর্তনকে চিহ্নিত করে? করে হচ্ছে কন্টিনেন্টাল স্লোপ। দেখো আমাদের আরও প্রশ্ন আছে সমস্তটাই প্রায় ১৫টা, কিন্তু যেহেতু একটু সময় কম, তো আজকে অনেকটাই সময় নেওয়া হয়ে গেছে তোমাদের, তো আজকে এতটাই থাকছে। আবার পরের ক্লাসে আমরা বাকি সমস্ত প্রশ্ন নিয়ে আসবো। অবশ্যই জানাবে কেমন লাগছে। ধন্যবাদ সবাইকে।